সকল মুসলমানদের যে সম্পত্তি আছে ওয়াকফ করা, এইটার প্রশাসক উনি দেখাশোনা করেন। তো এরা খুঁজে এই যে জুয়েলের কার্ড কিনা এই কি বলে নকল না আসল, ওটা খোঁজার দরকারটা কি? এখন এই যে অবস্থাটা চলছে, শেখ হাসিনা আমলে লুটপাটের একটা ধরন ছিল, এটাও ছিল। তো এখনো যে চলছে না, একটা বন্ধ হয়েছে তা না, কিন্তু এই আলোচনাটা গুতেরেস মহোদয় করেছেন এবং রাজনৈতিক নেতারা একটু গুসা হয়েছেন এবং রাজনৈতিক নেতারা এটা রুষ্ট চিত্তে, অসন্তুষ্ট চিত্তে ব্যাক করেছেন। আজকে আমার কাছে একটা জিনিস আসছে, বুঝছেন, চন্দন নন্দিতাও শুনতে পারেন। এরা সবাই বলে আওয়ামী লীগ নাকি রয়ে গেছে প্রশাসনের রন্ধে রন্ধে, এগুলাকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। তো এদের মধ্যে এদের কারো পকেটে আর কারো আঁচলের তলায় আওয়ামী লীগ কিভাবে আছে দেখুন। আমি কিছু কিছু জিনিস বলি। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সচিব সাজ্জাদ হাসানের পিএস ছিলেন, পরে তিনি ডিসি হন নরসিংদী, তারপরে তিনি আবার তোফাজ্জল হোসেন মিয়া প্রিন্সিপাল সেক্রেটারি মুখ্য সচিবের পিএস হন, তার নাম হচ্ছে মারুফ। এই মারুফ সাহেব এখন রেজওয়ান হাসানের পিএস, প্রাইভেট সেক্রেটারি, একান্ত সচিব। আপনি বলুন, আওয়ামী লীগ খুঁজে আর আওয়ামী লীগের যে আওয়ামী লীগের দোষরদেরকে থাকা যাবে না না, তো রেজওয়ান হাসানের আঁচলের তলায় আছে। আপনাকে আরেকটা নাম বলি, সেটা হচ্ছে আমাদের কি বলে, আমাদের এখন যে এই যে সাওয়ালপুরের পিএস এর নাম হচ্ছে আবুল হাসান। তিনি 4 বছর মক্কায় ফার্স্ট সেক্রেটারি ছিলেন, 4 ইয়ার্স। তারপরে আইসা সেতু বিভাগের ডেপুটি সেক্রেটারি হন। এখন তিনি আমাদের আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পিএস। ভেরি গুড। আপনি দেখুন, কামরুজ্জামান নামে একজন, তিনি জেদ্দায় 4 ইয়ার্স ফার্স্ট সেক্রেটারি ছিলেন, এখন তিনি গোপালগঞ্জের ডিসি। আপনি এস এম খুরশিদ আলম 24 ব্যাচের কর্মকর্তা, তিনি 7 বছর শেখ হাসিনার প্রটোকল অফিসার ছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার। তারপরে ইউএসএ লস এঞ্জেলসে যে আমাদের কমিশন হাই এমবেসি আছে, এমবেসিতে তিনি কমার্শিয়াল কাউন্সিলর ছিলেন 4 বছর। তাকে রিকল করা হয়েছে, তিনি আসেন নাই দেশে। এখনো পর্যন্ত এই সরকার তার সম্বন্ধে কোনো সিদ্ধান্ত নিতে পারে নাই। আপনাকে আরেকটা খবর দেই, নসরুল হামিদ বিপুর বাড়ি হচ্ছে কেরানীগঞ্জ, নাম হচ্ছে আবুল বাশার ফখরুজ্জামান। তিনি প্রথম 2 বছর ছিলেন, ইউনো ছিলেন, তারপরে বাইরে গিয়ে 2 বছর লেখাপড়া করে আসছেন, তারপরে আবার 2 বছর ওখানে ইউনো ছিলেন। এরপর ডেপুটি সেক্রেটারি হওয়ার পরে নসরুল হামিদ বিপুর পিএস ছিলেন। এখন তারপরে তিনি চট্টগ্রামের ডিসি হন, তারপরে এখন বীমা উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক। তো আরেকটা মহা শেষ করে দেই, লম্বা না করে, অনেক লম্বা ফিরিস্তি আছে আমার কাছে। আনিসুর রহমান, তিনি ডিএস ক্যাবিনেট ডিভিশনে ছিলেন, তারপরে ডাইরেক্টর শেখ হাসিনার অফিসে ডাইরেক্টর ছিলেন, তারপরে ডিসি ছিলেন তিনি গাজীপুরে, তারপরে ঢাকার জেলার ডিসি ছিলেন। এখন ওয়াকফ যে আমাদের আছে, ওয়াকফ স্টেট যেটা আছে সারা দেশের, ওয়াকফের প্রশাসক তিনি। এখন সকল মুসলমানদের যে সম্পত্তি আছে ওয়াকফ করা, এইটার প্রশাসক উনি দেখাশোনা করেন। তো এরা খুঁজে এই যে জুয়েলের কার্ড কিনা এই কি বলে নকল না আসল, ওটা খোঁজার দরকারটা কি? ওটা খোঁজার দরকার কি? ওটা খুঁজতে হবে কেন? শেখ জুয়েলের হাত পা পেরিফেরিয়াল সব অর্গান তো এখানে আছে।
আমার কাছে লিস্টটা অনেক লম্বা, 50টার মতো লিস্ট আছে, আমি আরো লিস্ট বলতে পারি। তো এইখানে আওয়ামী লীগের কর্মকর্তাদের হাতে আমি আপনাকে বলি সত্যিকার অর্থে টাকা পয়সা আছে। আর এই আওয়ামী লীগের নেক নজরে যারা ছিলেন না, এদের হাতে টাকা পয়সা নাই। এদের ভূতাপেক্ষ প্রমোশন দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু এরা কোনো পোস্টিং পাচ্ছে না। পোস্টিং পাচ্ছে যারা মাল পানি দিতে পারছে, নগদ নারায়ণ দিতে পারছে, এরা সবাই পোস্টিং পাচ্ছে, ভালো ভালো পোস্টিং পাচ্ছে। এইটা হচ্ছে সত্যি কথা। আমরা তো আওয়ামী লীগকে খুঁজতেছি, মানে আওয়ামী লীগকে আমরা কিছুতে এখানে থাকতে দিব না, ফুল স্টপ আওয়ামী লীগের। আমি আপনার পয়েন্টটা মেক করি। তো এখন বিষয়টা হচ্ছে যে এই নগদ নারায়ণের যে রাষ্ট্রটা চলতেছে, এখানে তো প্রতিদিন ইনকাম আছে রে ভাই। তো প্রতিদিন ইনকাম যেখানে আছে, এই জায়গাটা কে ছাড়তে চায়? এই জন্য তারা নির্বাচনকে প্রলম্বিত করতে চায়, কখনো সংস্কারের নামে, কখনো শেখ হাসিনার বিচারের নামে, কখনো এই জুয়েল বিধান মল্লিক হলো কিনা এইটা ধোয়া তুলে এইসব কিছু বলে। মূল কথা হচ্ছে নির্বাচনকে পিছিয়ে দাও, যদি পারো 2 বছর থাকো, যদি না আরো পারো তাইলে 5 বছর থাকো, যদি আরো পারো 10 বছর থাকো। এটা হলো মূল বিষয়। আমি আপনাকে বলছি যে আমি আপনাকে এই নামগুলি দিলাম কেন, এরা কেউ আমার বাড়াবাতে ছাই দেয় নাই, আমার বাবার পাকা ধানে মইও দেয় নাই। তো এদেরকে বললাম এই জন্য, এরা সবাই নগদ নারায়ণ দিয়ে পোস্টিং নিয়েছে, কথা বুঝছেন? তো এখন এই যে অবস্থাটা চলছে, শেখ হাসিনা আমলে লুটপাটের একটা ধরন ছিল, এটাও ছিল। তো এখনো যে চলছে না, একটা বন্ধ হয়েছে তা না, কিন্তু এখনো চলছে। তো এখন আগে এটা একটু কনসেন্ট্রেট ছিল, একটা সুনির্দিষ্ট জায়গা, পরিচিত জায়গাগুলি ছিল, সবাই জানতো চিনতো। এখন একটু জায়গাটা একটু বিস্তৃত, এখন একটু বিস্তৃত। এখন এই যে সেখানে তো আপনি যদি বলেন যে এখানে মানে আগে শেখ হাসিনা খেত বা এখন অন্যরা খাচ্ছে, সেখানে তো মানে ভাগাভাগির মধ্যে আপনাদের নামও তো আছে না। আমি আপনি বলি, বিএনপির বললে কি পোস্টিং দিবে? আপনি বলেন, আপনার ভাই তো আছে একজন, আমাদের কি বলে প্রেসিডেন্টের ডেপুটি প্রেস সেক্রেটারি ছিলেন আমাদের সময়। তো তাকে বলেন তো একটা পোস্টিং দিতে, তাকে বলেন না একটা ওই সে যে আগে 20 বছর আগে যে পজিশনে ছিল, সেই পজিশনে একটা পোস্টিং দিতে বলেন তো দেখি, দিবে নাকি? কলিমুল্লাহ স্যার তো সবার সাথে যোগাযোগ আছে, হাই হ্যালো আছে, বলুক তো শামসুল আলম লিটন রে একটা কোথাও প্রেস মিনিস্টার এই টাইপের জায়গায় পোস্টিং দিতে বলেন তো, দিবে কিনা? ইম্পসিবল, দিবে না। নগদ নারায়ণ হচ্ছে নগদ নারায়ণ জাদুকরী শক্তি আছে। হ্যাঁ, এইটার জাদুকরী শক্তি আছে। এই জাদুকরী যে শক্তি, এই শক্তিটা কে ছাড়তে চায়? এই জন্য তারা নির্বাচনকে প্রলম্বিত করতে চান, নির্বাচনকে পিছিয়ে দিতে চান। এবং আমি আপনাকে একটা নতুন খবর বলি, স্যার এটা বললেন না কেন আমি জানি না, গুতেরেস মহোদয় কিছু লোকজনের সাথে আলাপ আলোচনার সময় বলেছেন যে ডক্টর ইউনূস আমাদের এখানে, আপনাদের এখানে রাষ্ট্র ক্ষমতায় আছেন, আমরা একটা সেকেন্ড নোবেলেরও ব্যবস্থা করতে পারি, তাকে আপনারা একটু আরো সময় টময় দেন, সংস্কার করুক, দেশটাকে এগিয়ে নিয়ে যাক, অর্থনীতিটাকে একটা ভালো বেস স্টেজের উপর দাঁড় করালে তারপরে এটা হলো, এই আলোচনাটা গুতেরেস মহোদয় করেছেন। এবং রাজনৈতিক নেতারা একটু গুসা হয়েছেন, এবং রাজনৈতিক নেতারা এটা রুষ্ট চিত্তে, অসন্তুষ্ট চিত্তে ব্যাক করেছেন। আমি আপনাকে বলছি এটা ডক্টর ইউনূস এটা করিয়েছেন, এই আলোচনাটা করিয়েছেন। আমি আপনাকে আজ থেকে 3 মাস আগে বলেছিলাম, আপনার এখানে আমাদের একজন জার্মানি প্রবাসী সাংবাদিক খুব মনক্ষুণ্ণ হয়েছিলেন। আমি বলেছিলাম ডক্টর ইউনূসের সাথে যে লোকগুলি আছে এরা সবাই ভদ্রলোক, কিন্তু এরা একটাও মানুষ ভালো না, একটাও মানুষ ভালো না। তো ওই ভদ্রলোক ভীষণ মনক্ষুণ্ণ হয়েছিলেন, বলেছিলেন ভাই আপনি এত আর্লি এই কথাটা বললেন। আমি বললাম যে হ্যাঁ, 2 দিন পরে যা বলবে আমি 2 দিন আগে বললাম। তো আমার মনে হয় আজকে গুতেরেস মহোদয়ের বিদায়ের পরে
সবাই চিন্তা করছেন যে ডক্টর ইউনূসের আশপাশে যারা আছেন এরা সবাই ভদ্রলোক, ভদ্রলোকের মুখোশ আছে ওদের মধ্যে, ওদের অন্তরে কোনো ভালো মানুষের স্থান নাই।